ক্লাস 11 কাইনেমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমটা না বুঝলে ফিজিক্সের মেজারমেন্টটা খুব প্রবলেমেটিক হয়ে ওঠে। কেন হয়? সেটা একটু আলোচনা করা যাক। দেখো, ধরে নেওয়া যাক যে এই যে আমার ব্ল্যাংক বোর্ড এখানে একটা বিন্দু রাখা আছে। আমি এটাকে P বিন্দু বলছি। এটা কোনো গাড়ি হতে পারে, কোনো মানুষ হতে পারে, গাছ হতে পারে, এনিথিং। এই বিন্দুটা কোথায় আছে? প্রশ্ন হচ্ছে কোথায়? হোয়ার? ওকে? এখন এর উত্তর দিতে হলে আমাদেরকে ভাবতে হবে যে আ কে মাপছে? কে? কে মাপছে বলতে আমি এই কোণা থেকে যদি মাপি তাহলে একরকম হবে। এখান থেকে মাপলে আরেক রকম হবে। তাই না? বিভিন্ন জায়গা থেকে মাপলে বিভিন্ন রকমের হবে। তো এখন এই যে কনসেপ্টটা আসছে, এই কনসেপ্টটা ভাবো যে এখান থেকে ডিসট্যান্সটা অনেক বেশি, বাট এখান থেকে ডিসট্যান্সটা অনেক কম। তাই না? তাহলে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমরা ফিজিক্সে ইনকর্পোরেট করব কিভাবে? ওকে? এর জন্য আমাদের যে কনসেপ্টটা প্রয়োজন সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম। ওকে। এবার দেখো, এটাকে আমি আরেকটু এলাবোরেট করতে চাই। কিরকম? ধরে নাও একটা গাড়ি আছে। there is a car. তো গাড়ির ভিতরে যে ব্যক্তিটি বসে আছে, সে তার আশেপাশের সব জিনিসকে দেখবে মুভিং। কিন্তু সে নিজেকে দেখবে কি? স্থির। সে নিজে স্থির। নিজে স্থির। কিন্তু সে দেখবে যে আশেপাশে ধরো একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সে দেখবে এই মানুষটা মুভিং। হাঁটছে না, দাঁড়িয়ে থাকলেও মনে হবে যেন এ চলে যাচ্ছে। গাড়িটা যদি এদিকে যায়, তাহলে লোকটাকে দেখবে পিছন দিকে সরে যেতে। একইভাবে এই লোকটার রেসপেক্ট এ যদি ভাবা হয়, তাহলে সে ভাববে যে এ স্থির, কিন্তু এ মুভিং টু দ্য ফরওয়ার্ড। সুতরাং কে চলছে আর কে চলছে না, মুভিং অর নট, মুভিং অর নট, এটা ডিপেন্ড করছে কার উপরে? না অবজারভার এর উপরে। কার উপরে? অবজারভার মানে যে দেখছে, অবজারভার। তো সুতরাং এই অবজারভার কে সেট করার জন্য আমাদের রেফারেন্স ফ্রেম প্রয়োজন। রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে যে কে দেখছে, কোথা থেকে দেখছে, কেমনভাবে দেখছে। এর উপর ডিপেন্ড করে আমাদের ফিজিক্সে কিছু বদল আসে। কিন্তু সেই বদলটা খুব একটা যে ইম্পোর্টেন্ট কিছু তা নয়, আবার ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ ফিলোসফিক্যাল দিক থেকে দেখতে গেলে যে এই শুধুমাত্র এই রেফারেন্স ফ্রেমের এই কনসেপ্ট থেকে রেফারেন্স ফ্রেম, এই শুধুমাত্র এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পুরোপুরি দাঁড়িয়ে আছে এই রেফারেন্স ফ্রেমের কনসেপ্টের উপরে। ঠিক আছে? তো সেইজন্য রেফারেন্স ফ্রেমের সঙ্গে আমাদের কি দরকার? রেফারেন্স ফ্রেমকে আমরা কিভাবে মেজার করব, কিভাবে ম্যাথমেটিক্সে আ কাজে লাগাবো সেটা আমরা বুঝবো। রেফারেন্স ফ্রেম কিরকম হতে পারে? আজকে আমাদের যেটা আলোচনার বিষয় থাকে প্রথমত ১ম জিনিস সেটা হচ্ছে 1D 1D আ কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম এবং 2D কোঅর্ডিনেট সিস্টেম, 3D কোঅর্ডিনেট সিস্টেম এবং আরো একটি ইম্পোর্টেন্ট বিষয় আমাদের আসবে সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। পোলার। অ্যাকচুয়ালি এই রেফারেন্স ফ্রেমের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটাকে আমরা চুজ করি কি হিসেবে? না আমাদের যাতে ক্যালকুলেশন সহজ হয়, যাতে ক্যালকুলেশন কি হয়? সহজ হয়। এমন নয় যে এর বাইরে আর কিছু হয় না 1D, 2D বা 3D তে, অনেক হয়। কিন্তু আমরা তার মাঝখান থেকে সেগুলোকেই নেব যেগুলো নিয়ে কাজ করলে আমাদের গোটা ক্যালকুলেশন সহজ হয়। তাহলে আমরা ১ম এ 1D টা শিখি। 1D কোঅর্ডিনেট সিস্টেম। বেশ 1D কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে যে একটা লাইন। ঠিক আছে? ফিজিক্স কি বলছে? ফিজিক্সটা বুঝতে হবে শুধুমাত্র লাইন আঁকলেই তো হবে না। ধরে নেওয়া যাক একটা তার, একটা ওয়্যার এবং ভালো করে ভেবে দেখো যে এখানে যদি একটা পিঁপড়েকে ভাবা হয়, একটা পিঁপড়ে এখানে হাঁটছে। কনসেপ্টটা খুব ইম্পোর্টেন্ট। একটা পিঁপড়ে এখানে হাঁটছে। ওকে? তো পিঁপড়েটা কোন দিক যেতে পারে বলো তো? হয় সে সামনের দিকে যাবে, নয় সে পিছনের দিকে যাবে। আর কোন দিক যাওয়ার তার উপায় নেই। তাই না? যদি আমরা পিঁপড়েটার যেখানে আছে সেটাকে আমরা 0 ধরে নিই তাহলে ফরওয়ার্ড ডিরেকশন টাকে আমরা বলব পজিটিভ আর ব্যাকওয়ার্ড ডিরেকশন টাকে বলছি আমরা নেগেটিভ। তাই না? ফরওয়ার্ড ডিরেকশন পজিটিভ, ব্যাকওয়ার্ড ডিরেকশন কেমন হবে? নেগেটিভ। সুতরাং আমাদের শুধু একটা লাইনের উপরে হাঁটছে তার মানে 1D কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা বুঝবো, কি বুঝবো? যে লাইন। ওকে? একটা লাইনের উপর হাঁটাহাঁটি করছে। এখন সাধারণভাবে আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেমটাকে লিখি আমরা সেটাকে নরমালি একটা দিক দিই, সেটা হচ্ছে এটা x এর দিক এবং অবজার্ভার পয়েন্টটাকে আমরা 0 করে দিই। এই যে অবজার্ভার।
অবজারভারের রেসপেক্ট কেমনভাবে চলাফেরা করছে সেটা জরুরি। তো আমরা এটাকে 0 করেছি মানে অরিজিন করেছি। এখন ধরা যাক যে কোনো একজন ব্যক্তি এই লাইনের উপরেই আছে। এই লাইনের উপরে অবজারভার রয়েছে, এ অবজার্ভ করছে এবং এখানে এই পিঁপড়েটা আমাদের হাঁটাহাঁটি করছে। এবার হাঁটাহাঁটি করে সামনের দিকে এগোচ্ছে। তাহলে ও কি করবে? ও একটা স্কেল ফেলবে, স্কেল মেজার করবে। স্কেলটা এই ধরো একটা স্কেল হলো। এখন অবজার্ভার বলছে, "ওকে, আমার থেকেও 5 মিটার ডিসট্যান্স এ আছে।" এই অবজার্ভার বলছে। এটাকে আমি ১ নম্বর অবজার্ভার বলছি। এবং আরেকজন অবজার্ভার সে যদি থাকে ধরে নাও এইখানে, এখানে আরেকজন অবজার্ভার। সে বলছে আমার থেকে ৩ মিটার আছে। কিন্তু পিঁপড়েটা একই জায়গাতেই আছে। অন্য কোনো জায়গায় নেই। তার মানে অবজার্ভার 2 রেসপেক্ট এ ৩ মিটার দূরত্বে, অবজারভার 1 এর রেসপেক্ট এটা কত? ৫ মিটার রেসপেক্ট এ বা ৫ মিটার ডিসট্যান্স এ আছে। সুতরাং অবজারভার এর উপর নির্ভর করে আমাদের এই গোটা কাজটা হচ্ছে অথচ বস্তু বা এই পিঁপড়েটা একই জায়গাতে রয়েছে। সাধারণত আমরা কার্টেসিয়ানকে ইউজ করি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ডিনেট সিস্টেম। ওকে? মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা 1D কে X ও লিখতে পারি, Y ও লিখতে পারি, Z ও লিখতে পারি। ঠিক কিরকম ব্যাপারটা হচ্ছে? ধরে নাও যে আমি বললাম যে এটা হচ্ছে একটা দিক। ওকে? তাহলে এটাকে আমি X বলতে পারি, Y বলতে পারি, Z বলতে পারি, যা ইচ্ছা তাই বলতে পারি। বাট একটাই আছে। ফাইন? আবার আ কেউ বলল না আমি এই বরাবর মাপতে চাই। এটাও একটা 1D যেটাকে আমরা Z বলতে পারি। ফাইন? তো কোনটা X হতে পারে, কোনটা Z হতে পারে বা ধরো এই একটা আছে এটাকে আমি Y বললাম। বাট স্ট্রেইট লাইন। ঠিক আছে? এবার এদের মধ্যে কিছু রিলেশন অবশ্যই আছে সেটা আমরা ধীরে, ধীরে এগোবো। 2D কোঅর্ডিনেট সিস্টেমটা এবার আমাদের শিখতে হবে। এটা খুব জরুরি একটা বিষয়। 2D কোঅর্ডিনেট সিস্টেম মানে কি? মানে এটা একটা প্লেন। এটা একটা প্লেন। প্লেন মানে একটা ক্ষেত্র কনসিডার করতে পারি। কিরকম ভাবে করছি সেটা দেখি ভালো করে। একটা ক্ষেত্র। এই একটা ক্ষেত্র। ওকে? এইবার ভাবা যাক যে পিঁপড়েটা আমাদের এই আ প্লেনের উপরে হাঁটছে। তো সে কোন দিক যেতে পারে? তার বেসিক ডিরেকশন যাওয়ার কোন দিকে? একটা হচ্ছে সে সামনে এগোতে পারে। আরেকটা সে পাশের দিকে যেতে পারে। তাই না? তাহলে এই যে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করে ফেললাম আমরা। দেখো ২ টো দিক হতে পারে। আমরা একটার নাম দিলাম X, একটার নাম দিলাম Y। এবার এই গোটা অংশটাকে আমরা তুলে নিই। জাস্ট এই সাদাটাকে, সাদা লাইনগুলোকে তুলে নিই। কিরকম হচ্ছে তাহলে? এটা হচ্ছে আমার X বরাবর, আর এটা হচ্ছে আমার Y বরাবর। ওকে? মজাটা হচ্ছে যে এদের মাঝে অ্যাঙ্গেল কিন্তু কত? ৯০ ডিগ্রি। তাই না? 90 এখানে ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। বাট they are 90 এবং ছবিতে আমরা কিভাবে আঁকি? ছবিতে আমরা আঁকি এইভাবে, এইভাবে এবং এইভাবে। যাতে করে 90 ডিগ্রিটা ভালো করে বোঝা যায়। তাহলে আ এটাকে X নাম দিচ্ছি, এটাকে Y নাম দিচ্ছি। তো এই যে বিন্দুটা, কোন একটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে আমরা কি বলতে পারি? যে বিন্দুটা কোথায় আছে? কিছুটা X এ গিয়ে তারপরে কিছুটা Y এ গেলাম। হতে পারে। কেউ বলতে পারে, "না, আমি এই যে অরিজিনটা সেট করেছি, অরিজিন থেকে কিছুটা আমি Y এ গেলাম, তারপরে আমি X এ গেলাম। গিয়ে আমি একই বিন্দু পেলাম।" তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কতটা গেলাম? X এই এ আ X বরাবর X, Y বরাবর Y। তাহলে P র যে কোঅর্ডিনেটটা সেটাকে আমরা লিখতে পারি XY বলে। ওকে? এবং এটা কিন্তু ইউনিক। কার জন্য ইউনিক? অবজারভার এর জন্য ইউনিক। ইউনিক ফর ইউনিক অবজারভার, ফর ইউনিক অবজারভার। ঠিক আছে? এইবার যদি আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম নিই, এরকম যেখানে অবজারভার এখানে, তার রেসপেক্ট এ কিন্তু ব্যাপারটা একটুখানি অন্যরকম হতে চলেছে। তাই না? তো এই বিন্দুটা কেমন কেমন হচ্ছে দেখো। এই আর এই। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, আমি যদি এই অবজারভার এর রেসপেক্ট এ ভাবি, তাহলে এ কিন্তু এই একটা এক্সট্রা ডিসট্যান্স ক্যারি করছে যেটা হচ্ছে x প্রাইম নাম দিচ্ছি এবং এই যে ডিসট্যান্সটা সেটাকে আমি যদি y প্রাইম নাম দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে ডিসট্যান্সটা যেটা, আচ্ছা ছবিটা একটু নেমে গেল। ওকে। তাহলে এই যে ডিসট্যান্সটা কত হচ্ছে? x প্রাইম প্লাস x আর এই ডিসট্যান্সটা কত? না y প্রাইম প্লাস y। এটুকু y প্রাইম আর এটা y ছিল। তো y প্রাইম প্লাস y। তাহলে নতুন যে কোঅর্ডিনেটটা হলো আমার সেটা হচ্ছে কত? যে x প্রাইম প্লাস x এবং y প্রাইম প্লাস y।
অথচ লক্ষ্য করো পি বিন্দুর কোনো শিফটিং হয়নি। পি বিন্দু যেখানে ছিল সেখানেই আছে। সুতরাং আমাদের আবারও বলছি যে যখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমকে জাস্ট সরাবো, সিম্পলি সরাচ্ছি, তখন কি হচ্ছে? শুধুমাত্র ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। আর কিছুই চেঞ্জ হচ্ছে না। ফাইন? তাহলে 2D কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আরো একটা মজার জিনিস শিখব। কোঅর্ডিনেট। সেটা কি? সেটা হচ্ছে আমি ছবিটা আবার একটুখানি পরিষ্কার করে আঁকি। ওকে? ধরে নেওয়া যাক এটা হচ্ছে P বিন্দু এবং এইটা হচ্ছে ওর পজিশন ভেক্টর। অর্থাৎ অরিজিন থেকে যদি আমরা একটা স্ট্রেইট লাইন টানি P বিন্দু অবধি, তাহলে একটা ভেক্টর পাই যেটাকে আমরা বলছি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কিভাবে লেখা হয়? 2D তে লেখা খুব সহজ। সেজন্য আমি 2D তে ১ম এ শুরু করছি। 2D তে আমরা যদি লিখতে চাই কিভাবে লিখব? পজিশন ভেক্টর মানে হচ্ছে ও কোন দিকে গেছে? x এর দিকে গেছে। তাই না? ১ম এ x এর দিকে ভাবতে পারি। তুমি y ভাবলেও কোনো অসুবিধা নেই। একই রেজাল্ট পাবে। তো ১ম দিকে ধরো x এর দিকে x ঘর গেছে। y এর দিকে y ঘর গেছে। তাহলে এই যে ভেক্টরটা এটাকে আমরা r বলে লিখি। তো এই r টা কত হবে? এই r টাকে আমরা লিখতে পারি x ঘর গেছে কোন দিকে? x এর দিকে। x এর দিক মানে x ক্যাপ। প্লাস তারপরে গেছে কি? তারপর প্লাস হয়েছে। মানে আরেকটু গেছে। তো হচ্ছে y ঘর গেছে কোন দিকে? y ক্যাপের দিকে, y এর দিকে। তাহলে এইভাবে আমরা যেকোনো বিন্দুর পজিশনকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখতেই পারি। ফার্দার আমাদের আরো একটা মেথড আছে। সেই মেথডটাও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা এই কোণটা মেপেও সব বের করতে পারি। এই যে কোণটা মাপলে আমরা x এর ভ্যালু বের করতে পারি। যদি আমাদের এই ডিসট্যান্সটা r হয়, এই O থেকে P অবধি এবং এই ডিসট্যান্সটা যদি মাপি, ভেক্টর নয়, ডিসট্যান্সটা ধরো r। তাহলে এই যে এক্সটা হবে r cos থিটা। থিটার সঙ্গে কানেক্টেড যে এক্সিসটা সেটা হয় cos থিটা। এটা মনে রাখো। থিটার সাথে যে রয়েছে সে cos থিটা এবং থিটার সাথে যে কানেক্টেড যেটা নয় সেটা হচ্ছে r sin থিটা। ওকে? r cos থিটা এবং r sin থিটা। ফাইন? তো এইভাবে আমরা যেকোনো কোঅর্ডিনেট সিস্টেমকে ভেঙে নিতে পারি। এটা জাস্ট ম্যাথমেটিক্স চলছে, তাছাড়া আর কিছুই না। সুতরাং আমরা নতুনভাবে লিখতে পারি যে ভেক্টর r ইকুয়ালস টু r cos থিটা x ক্যাপ প্লাস r sin থিটা কত? y ক্যাপ। এই যে r cos থিটা, এই যে r cos থিটা এবং r sin থিটা এরা হচ্ছে কম্পোনেন্ট বা উপাংশ। এরা হচ্ছে উপাংশ। এটা একটা উপাংশ, এটাও একটা উপাংশ। সুতরাং 2 ডাইমেনশনে তুমি কটা উপাংশ পাবে? ২ টো। একটা x বরাবর, একটা y বরাবর। আচ্ছা 3 ডাইমেনশন এ কত পাবো বলো তো তাহলে? একই লজিকে ৩ টে পাবো। 4 ডাইমেনশন যদি ভাবতে পারি ৪ টে পাবো। এইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি উপাংশগুলো পেতে পারি। এবার এই যে r টা আছে, এই r এর মানটা তাহলে কত হবে? r এর এটাকে বলা হয় মড এবং এটাকে বের করা হয় এইভাবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার x আর y এর ভ্যালু বসালে তুমি দেখো কত পাচ্ছ। জাস্ট বেসিক আমাদের ট্রিগোনোমেট্রি ইউজ করলে পাবো r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। ফাইন? তো এখান থেকে আমি যদি r টাকে কমন নিয়ে নিই, নামাই। r টাকে কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কি? রুট ওভার অফ r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এবং আইডেন্টিটি অনুযায়ী আমাদের এটা হয়ে যায় 1। তাই না? তার মানে মড r এর ভ্যালু হচ্ছে আমাদের r। সেটা ১ম এই বলা হয়েছিল। এখানে আমরা ছবিতে ১ম এই বলেছিলাম যে r এর মানটা আমরা r বলে নিচ্ছি। সুতরাং সেই r ই ফিরে এলো। এবার আমরা আসি 2D কোঅর্ডিনেট সিস্টেম পোলার। এইটা একটা খুব কনফিউজিং বিষয়। এটা একটা পোলার গ্রাফ। পোলার গ্রাফটা কি দিয়ে আঁকা হয়েছে এটা একটু বুঝে নিই। দেখো এই যে x বরাবর আর y বরাবর আমি একটু নামাই, হ্যাঁ। x বরাবর আর y বরাবর ২ রকম আছে। এখানে একটুখানি অন্যরকমভাবে ভাবা হয়। কিরকম ভাবা হয়? এটা একটা অরিজিন। এখানে মাপা হয় এটা হচ্ছে ডিসট্যান্স এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে? ঠিক যেমন আমরা উপাংশ বের করলাম ঠিক সেরকমভাবে ডিসট্যান্স এবং অ্যাঙ্গেল। ঠিক আছে? তো এটাকে থিটা বলছি আমরা। তো ঠিক একই রকমভাবে আমরা পোলার কোঅর্ডিনেট এ অ্যাকচুয়ালি আমরা লিখে ফেলেছি পোলার। পোলার কোঅর্ডিনেট এ কি থাকবে? ডিসট্যান্স r থাকবে এবং থিটা থাকবে। আর কিচ্ছু থাকবে না। তার মানে এখানে যদি কোন বিন্দু থাকে সেই বিন্দুটাকে আমরা রিপ্লেস করব কিন্তু r থিটা দিয়ে। আগেরবার xy করেছিলাম এখন r থিটা। অর্থাৎ কতটা ডিসট্যান্স এবং কত অ্যাঙ্গেল এ আছে সেটাই মাপার বিষয় আমাদের। এবং ওদের রিলেশনটা আমরা একটু আগে দেখেছি যে xy এর সাথে রিলেশন হচ্ছে x ইকুয়ালস টু r cos থিটা এবং y ইকুয়ালস টু r sin থিটা। ফাইন? গুড? তাহলে এই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট এর মূল গল্প। এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন তৈরি হয়। ব্যাপারটা হচ্ছেটা কি? ব্যাপারটা আর কিচ্ছু নেই। এটুকুই হচ্ছে। আর কিছুই হচ্ছে না।
এবং এই যে থিটা অ্যাঙ্গেলটা কি করতে পারে? রোটেশন করতেই পারে। ও রোটেট করতে পারে আপ টু 360 ডিগ্রি। আপ টু 360 ডিগ্রি রোটেশন হতে পারে। অর্থাৎ থিটার যে ভ্যালু সেটা কত হতে পারে? 2π থেকে 0 এর মধ্যে যেকোনো ভ্যালু হতে পারে। ফাইন। এবং এই যে r এর ভ্যালু কি হতে পারে? মনে রেখো, যখন আমি r নিয়ে কাজ করব, r is always greater or equal to 0, r নেগেটিভ হতে পারে না। কিন্তু আমরা দেখেছি 1D তে x এবং y এরা কিন্তু নেগেটিভও হতে পারে। অর্থাৎ x এর লিমিট কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে হবে। যেকোনো ভ্যালু হতে পারে। কিন্তু r এর বেলা সেটা হবে না। ছোট, ছোট বিষয় কিন্তু এগুলো কাজে লাগবে। ফাইন? এটা বুঝতে পারলে যে ব্যাপারটা কি হচ্ছে? এবার নেক্সট আমরা চলে যাই একটু কঠিন জায়গায়, সেটা হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেম। 3D কোঅর্ডিনেট সিস্টেম তোমরা বইতে দেখেছো। কেউ একটা ছবি আঁকা থাকে। একটা বক্স টাইপের। এরকম একটা ব্যাপার থাকে। ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে এরকম এবং আরেকটা তার সাথে আরো বেটার করে আঁকার জন্য আমি এরকম আঁকছি। কেন আঁকছি বুঝতে পারবে এক্ষুনি। তো এই যে এর বাহুটা আছে, এই বাহুটার ঠিক প্যারালাল এ আমি এটা আঁকলাম। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এটার প্যারালাল একটা আঁকলাম। দেখো, এটা হচ্ছে একটা প্লেন। প্লেনটাকে এবার কি করা হয়েছে? এটা তোলা হয়েছে। তার মানে যদি আমি এটাকে বলি x, এটাকে বলি y, তাহলে এখানে একটা প্লেন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ? এখানে একটা প্লেন তৈরি হয়েছে। ওকে? প্লেন। এই প্লেনটাকে ধরে আমি উপর দিকে খানিকটা যদি তুলতে পারি, তোলার জায়গা থাকে। মানে এখানে গল্পটা হচ্ছে এটা, একটা মৌমাছি। ধরে নাও একটা মৌমাছি এখানে বসে আছে। ঠিক আছে? একটা মৌমাছি। এটা একটা মৌমাছি। তো বসে আছে। তো সে মৌমাছিটা বোঝা যাচ্ছে? না বোঝা গেলে আমি একটু কালার করে দিই। হ্যাঁ, মৌমাছি বোঝা যাচ্ছে। মৌমাছি হলো না কি হলো ভগবানই জানে। যাই হোক, তো মৌমাছি বসে আছে। তো মৌমাছি কোন দিক যেতে পারে? তো মৌমাছি লজিক্যালি সে সামনের দিকে এগোতে পারে, সে পাশের দিকে যেতে পারে এবং সে উপর দিকেও উঠতে পারে। অর্থাৎ ৩ টে দিক ওর খোলা আছে। তাই না? তো এই যে ব্যাপারটা সেটাকে বলছি আমরা x, y, z 3D কোঅর্ডিনেট সিস্টেম। 3D কোঅর্ডিনেট সিস্টেম। ফাইন? ওকে। কার্টেসিয়ানের ক্ষেত্রে তখন আমরা যেকোনো একটা বিন্দুকে যখন ডিফাইন করব তখন আমাদের কি লাগবে? ৩ টে বিষয় লাগবে। একটা লাগবে x, একটা লাগবে y, একটা লাগবে z। এর পোলার সিস্টেম তৈরি করা যায় কিন্তু তোমাদের সেটা সিলেবাস যেহেতু নেই, সুতরাং এটা আলোচনা আমি করছি না। তো একইভাবে ঠিক যেভাবে 2D টা করেছিলাম, 2D ক্ষেত্রে কি করেছিলাম যে, যেকোনো পজিশন ডিফাইন করেছিলাম x বরাবর x ক্যাপ, y বরাবর y ক্যাপ, তাহলে এখানে z বরাবর কি হবে? z ক্যাপ হবে। তো এটা হচ্ছে আমাদের তখন 3D তে চলে আসবে এবং সামটাইমস x ক্যাপ কে লেখা হয় i ক্যাপ বলে, y ক্যাপ কে লেখা হয় j ক্যাপ বলে এবং z ক্যাপ কে লেখা হয় k ক্যাপ বলে। সুতরাং সেই হিসাবে সেই নোটেশন এ যদি আমরা নিই তাহলে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ অ্যান্ড এই যে r এর মানটা কত হবে? r এর মানটা আমরা লিখতে পারি সিম্পলি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার রুট দিয়ে। ওকে? গুড, ফাইন। তো এইভাবে আমরা ৩ টে কোঅর্ডিনেট সিস্টেমকে নিচ্ছি। অর্থাৎ যখনই আমরা কি করছি কোন মেজারমেন্ট করছি, মেজারমেন্ট। তো মেজারমেন্ট এর সময় আমাদের খেয়াল রাখতে হবে কি? খেয়াল রাখতে হবে রেফারেন্স ফ্রেম ঠিক আছে কিনা? রেফারেন্স ফ্রেম। আমরা বারবার রেফারেন্স ফ্রেম চেঞ্জ করব না। রেফারেন্স ফ্রেম একবার ফিক্সড করব, একবারই ফিক্সড করব। একবার ফিক্সড করলে এটাকে নড়ানো যাবে না। ফিক্সড করলে নড়ানো যাবে না। যাবে না। এটা মাথায় রেখো। এবার তুমি সেটা 1D নেবে, 2D নেবে না 3D নেবে সেটা ডিপেন্ড করছে তুমি কি নিয়ে কাজ করছো। যদি 1D সিস্টেম হয়, মানে একটা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে একটা তারের উপর দিয়ে তুমি 3D নিয়ে কাজ করবে না। যদি কাজ করি তাহলে কি হবে? দেখো, এই যে আ ওয়্যারের উপর দিয়ে আমাদের যে পিঁপড়েটা হাঁটছে এটাকে আমরা 3D তে প্রকাশ করতে চাই। তাহলে এই যে পিঁপড়েটার পজিশন আমরা 3D তে যদি লিখি তাহলে কি লিখব? x 0 0 কারণ এটার y নেই এবং z ও নেই। কিন্তু আমাদের এই 0, 0 যখনই আমরা ক্যারি করব সবসময় 0, 0, 0, 0 আসতে থাকবে। y is always 0, z always 0 সুতরাং আমরা তখন সেটাকেই রিপ্লেস করছি 1D তে শুধু x দিয়ে। 2D তেও একই গল্প। সেই একইভাবে আমরা বলতে পারি 2D ক্ষেত্রেও আমরা কি লিখতে পারি? xy আর 3D তে x, y, z মানে এখানে 0 দিতে পারি। দিতেই পারি। এবার একটা কোঅর্ডিনেট 0 হয়ে যাওয়া মানে সেটাকে আমরা পুরোপুরি অফ করে দিলেও আমাদের কিচ্ছু যায় আসে না। ফাইন? তো
তো এইটা আজকের ছিল বেসিক আইডিয়া যে কোঅর্ডিনেট সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। এবার তোমাদের ক্লাস 11 এ যারা পড়ছো তারা কিছু ছোট, ছোট ভুল হয়। ১ম কথা ১ নম্বর ভুল যেটা হয় যে রেফারেন্স ফ্রেম আছে, এটা আমাদের ভুলে যাই। রেফারেন্স ফ্রেম আছেই। রেফারেন্স ফ্রেম এইটা অনুযায়ী সব মেজারমেন্ট হচ্ছে। সুতরাং বইতে যা করা আছে তার অর্থ এটা না যে ওটাই পারফেক্ট। ঠিক আছে? তো তুমি তোমার নিজের রেফারেন্স ফ্রেমও তৈরি করে নিতে পারো। সেই রেফারেন্স ফ্রেমে যে রেজাল্ট পাবে সেটাও ভুল হবে না। যদি তুমি ঠিকঠাক মেথড ফলো করো। ২ নম্বর বিষয় হচ্ছে x, y এবং z এদের ভ্যালু কিন্তু হতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি র মধ্যে যেকোনো ভ্যালু। এটা ভালো করে বুঝবি এরা নেগেটিভ হতে পারে। বাট r, r কিন্তু অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 মানে r হচ্ছে অলওয়েজ পজিটিভ। নেগেটিভ হবে না। ওকে? আর কি হবে না? নেগেটিভ হবে না। ফাইন? এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। কখনো এটা ভুল করো না। আর কিন্তু সবসময় পজিটিভ। কারণ আর এর ক্ষেত্রে তুমি বলতেই পারো একটা রুট নেওয়া হয়েছিল না? আমি জাস্ট 2D তে লিখছি। কনফিউশন আসতে পারে। আমরা সবাই জানি রুট আসলেই প্লাস মাইনাস আসে না। রুট আসলে প্লাস মাইনাস আসেন। এটা ম্যাথমেটিক্যালি সামটাইমস এটা অবশ্যই হয়। কিন্তু মনে রেখো যে কোনো ভেক্টরের এটা একটা অসাধারণ বিষয়। ভেক্টরের মান, ভেক্টরের মান সর্বদা পজিটিভ। ভেক্টরের মান কিন্তু সবসময় পজিটিভ হয়। ঠিক আছে? এবং তাছাড়া আমরা কি জানলাম? উপাংশের ক্ষেত্রে ব্যাপারটা কি জানলাম? উপাংশ খুব সাবধান। ধরে নাও আমি একটা ছোট্ট জিনিস দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো এটা x, এটা y এবং এটা হচ্ছে r। তোমাকে বলা হচ্ছে এটা হচ্ছে থিটা। তাহলে কম্পোনেন্ট গুলো কি হবে? কম্পোনেন্ট গুলো হবে থিটার সাথে যে আছে মানে y ইকুয়ালস টু হয়ে যাবে কত? r cos থিটা। ঠিক আছে? y এর সাথে যেটা থাকবে যদি থিটা থাকে তাহলেই ওটা cos থিটা হয়ে যাবে এবং x এর সাথে যেটা হবে সেটা হচ্ছে r sin থিটা। ঠিক উল্টো হয়ে গেল। কারণ থিটাটা অন্যদিকে আছে। থিটা যদি এইদিকে থাকতো তাহলে এটা আবার উল্টে যেত। এটা কিন্তু মাথায় রেখো। তো এই ছোট, ছোট ভুলগুলোকে আ কেয়ারফুলি হ্যান্ডেল করো এবং ইউ উইল ফাইন্ড দ্যাট খুব একটা কঠিন বিষয় নয়। এটা একদম বেসিক এবং প্রিলিমিনারি আইডিয়া কোঅর্ডিনেট সিস্টেমের। আমরা এর উপর দাঁড়িয়ে বা এই কনসেপ্টটাকে বা এই ফিলোসফিটাকে গ্রাস্প করে নিয়ে আমরা এরপর আরো এগোবো। ঠিক আছে? হ্যাভ এ গুড ডে।